আজ কাজ শেষ করতে করতে বেশ বেলা হয়ে গেল। সূর্য ডুবেছে সেই কখন। শিগগিরই বাড়ি না ফিরলে বউ ঘ্যান ঘ্যান করবে। ছেলেটাকেও কত সময় হয়ে গেল দেখি না। আজ বেশ ঠান্ডাও পড়েছে, চারপাশের প্রকৃতি বেশ শীতল। দুপুরে অবশ্য তীব্র রোদে ঝলসে যাওয়ার অবস্থা হয়ে গিয়েছিল। মণ্ডলের আমবাগান পেরিয়ে পা চালিয়ে দ্রুত বড় রাস্তার দিকে এগিয়ে চলেছি আমি। আজ কাজটা বড্ড বেশি হয়ে গেছে, হাতে পায়ে ব্যথায় খিল লাগার জোগাড়। আবহাওয়া পরিবর্তন হওয়ার কারণে আজকাল বেশ জ্বর অনুভূত হচ্ছে। চারপাশের অন্ধকারটা কেমন যেন হু হু করে গিলতে আসছে। বেশ গা ছমছমে দেখতে লাগছে আশেপাশের গাছগুলো। আমি হাঁটতে হাঁটতে বাড়িতে পৌঁছে গেলাম। কই গো, কোথায় গেলে সব? এই তো এইখানে। তা আজ এত দেরি হলো কেন তোমার? আর বলো না, আজ বড্ড কাজের চাপ ছিল। তা আমার চোখের মণিটা কই? ঘরের কোনায় এক মনে খেলতে থাকা আমার ছোট্ট ছেলেটা দৌড়ে এসে জড়িয়ে ধরলো আমায়। একমাত্র ছেলে হয়, ওকে আমি বড্ড ভালোবাসি। এই তো বাবা আমি। জানো বাবা আজ কি হয়েছে? কি হয়েছে বাবা? রুদ্রদা এসেছিল, বলে গেছে রাতের কালী পুজোয় অনেক বড় মেলা হবে, আমায় নিয়ে চলো না বাবা। সে কি কথা! এইমাত্র তোর বাবা ঘরে এলো আর এখনই বায়না জুড়েছিস? আর আজ ভূত চতুর্দশীর দিন, ভুলে গেছিস? আজ রাতে বাড়ির বাইরে বেরোলে ভূতে ধরে নিয়ে যায়। এই গায়ে আসার পর কোথাও ঘুরতে যায়নি মা। এই মেলা নাকি অনেক বড়। দাও না মা, যেতে দাও। ওসব ভূত টুত সব মিথ্যে কথা। বাবা আমার সাথে থাকলে আমার কোনো ভয় নেই। বেশি কথা শিখেছো দেখছি। বললাম না যাওয়া হবে না। ভূত চতুর্দশীর দিন খুবই বিপজ্জনক। আহা, ওকে বকো না তো, আমার একটা মাত্র ছেলে। আমি তোকে নিয়ে যাব বাবা। ঠিক বলছো বাবা। আমি রাতে খেয়ে নেই, তারপর নিয়ে যাব। আচ্ছা। নীরব আমার একমাত্র ছেলে, ওর কোনো আবদারই আমি ফেলতে পারি না। অগত্যা ছেলের আবদার রাখতে রাত বিরেতে কালী পুজোর মেলায় যাচ্ছি। পুরনো গ্রাম ছেড়ে এই হরিরামপুর গ্রামে এসেছি। এটাও প্রায় 2 বছর হতে চলল। এখানকার জাগ্রত কালী পুজোয় ভূত চতুর্দশীর রাতে শুনেছি খুব বড় মেলা হয় বটতলার নিচে। তবে কখনো দেখার সৌভাগ্য হয়নি, তাই সিদ্ধান্ত নিলাম এবার সেই বড় মেলায় যাব। রাত প্রায় অনেক হয়ে গেছে। আমার স্ত্রী মিনু অবশ্য বহুবার বারণ করেছিল রাতের বেলা ছেলেকে নিয়ে বেরোতে, তবে ছেলের আবদারের কাছে হার মেনে নিয়েছি। ভূত চতুর্দশী নিয়ে তার ভীষণ ভয়, তবে আমি অবশ্যই এসব মানি না, বানোয়াট গল্প মনে হয়। ছেলেকে নিয়ে গ্রামের ছোট পথ ধরে মেলায় যাওয়ার জন্য বেরিয়েছি। আবহাওয়াটা বেশ ঠান্ডা, নিরিবিলি। আজ আমাবস্যার রাত, তাই ভীষণ অন্ধকার চারপাশে। হাতে থাকা টর্চেরও ভরসা নেই, পিটপিট করে জ্বলছে। কখন নিভে যায় বলা মুশকিল। তবে এখন শেষ ভরসা এই টর্চখানা দিয়েই রাত্রি পার করতে হবে। প্রতিমধ্যে 2-4টে শিয়ালের ডাকও শোনা যাচ্ছে। বাবা, শিয়াল কি মানুষ ধরে নিয়ে যায়? কই না তো, তোকে কে বলল? মা বলেছে রাতের বেলা বাইরে বেরোলে বড় বড় শিয়ালরা বড় বাচ্চাদের নিয়ে যায়। শিয়াল ডাকছে, আমায় কি ধরে নিয়ে যাবে বাবা? আরে না বোকা, আমি আছি না তোর সাথে, আমি থাকতে কিচ্ছু হবে না। আশেপাশে বেশ কয়েকটা শিয়াল ঘোরাফেরা করছে বলে মনে হলো, কিন্তু অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। শিয়ালের ডাকগুলো বেশ ভালোভাবেই শুনতে পাচ্ছি। হাতে একখানা লাঠি সোটা নিয়ে বেরোলে হয়তো ভালো হতো। শুনেছি কালী পুজোর রাতে নাকি পিশাচ পিশাচিনী এরা শিয়ালের রূপ ধরে এসে
শ্মশান থেকে লাশ নিয়ে যায় খাওয়ার উদ্দেশ্যে। কথাটা কতটুকু সত্য তা আমি জানি না, এই মুহূর্তে সেটাই আমার বারবার মনে পড়ছে। সে তখন থেকে হেঁটেই চলেছি, তবে বড় বটগাছতলা পর্যন্ত এখনো পৌঁছালাম না। বড় বটগাছতলা কালী মন্দিরের পিছনের দিকে। শুনেছি আজ রাতে বেশ অনেক মানুষই গ্রাম থেকে সেই মেলায় ঘুরতে গিয়েছে, তবে আজ রাস্তায় কাউকেই দেখতে পাচ্ছিলাম না। বিষয়টা অদ্ভুত লাগলেও প্রকাশ করতে পারছি না। খুব সম্ভবত পুজো হওয়ার কারণে মানুষজন সেখানে ইতিমধ্যে চলে গেছে, তবে পথে একটাও মানুষের দেখা মিলবে না, সেটা তো বড় আশ্চর্যের। অবশেষে আমি আর আমার ছেলে নীরব বড় বটগাছতলায় পৌঁছালাম। পৌঁছেই যেন আকাশ থেকে পড়লাম, কারণ সেখানে একটাও মানুষ নেই। অথচ শোনা গেছে এই সময় এখানে মানুষের ভিড়ে পাই রাখা যায় না। হাঁটতে হাঁটতে ভুল পথে চলে আসার সম্ভাবনাও নেই, কারণ বড় বটগাছতলা তো আমি একটাই চিনি। তবে কি এবছর মেলা হচ্ছে না? এসব নানা রকম প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খেতে লাগলো। এ কি, মেলা কোথায় বাবা? এখানে তো কোনো মানুষই নেই। আমিও তো সেটাই ভাবছি। তুই ঠিক জানিস তো আজ মেলা হবে? হ্যাঁ তো, রুদ্রদা নিজে এসে আমাকে বলে গেছে মেলায় যেতে। কিন্তু এখানে তো কেউই নেই। চল ফিরে যাই বাবা। আমার মেলা দেখা হবে না বাবা? দেখছিস তো এখানে কিচ্ছু নেই। আমি তোকে বড় রথের মেলায় নিয়ে যাব পরে। আজ ফিরে চল, আমার বেশি একটা ভালো ঠেকছে না এখানে। আচ্ছা বাবা, চলো। ছেলেকে মেলা দেখাতে না পেরে মনটা ভীষণ খারাপ হতে লাগলো। বেচারা শখ করে ভূত চতুর্দশীর মেলা দেখতে চেয়েছিল। পথে হাঁটতে হাঁটতে হঠাৎ আমার হাতে থাকা টর্চটা বন্ধ হয়ে গেল। এই যা, এটা কি হলো? জানতাম এটা নষ্ট হয়ে যাবে। তো তুই ভয় পাস না বাবা, আমার হাত ধরে থাক। কোথায় গেলি নীরব? নীরব বাবা, কোথায় গেলি? এক্ষুনি নীরব আমার পাশেই ছিল, কিন্তু কোথায় চলে গেল বুঝতে পারছি না। চারপাশে অন্ধকার, অন্ধকারে হাতড়াতে লাগলাম, কোথাও খুঁজে পাচ্ছি না। মনের মধ্যে ভয়টা মাথা চারা দিয়ে উঠল, আতঙ্কে গলা শুকিয়ে এলো। এর মধ্যে টর্চটাও নষ্ট হয়ে গেছে। কয়েকবার টর্চটা ঠিক করার চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই জ্বলে উঠল না। আমি পাগলের মতন চিৎকার করে ছেলেটাকে খুঁজতে আরম্ভ করলাম, কিন্তু কোথাও সারা শব্দ পেলাম না। হঠাৎ আচমকা আমার কাঁধের উপরে ঠান্ডা কিছু একটা পড়লো। মনে হলো কেউ একজন হাত রাখলো। ভয় আমার বুকের ভিতরে আর তারা খাঁচা ছাড়া হবার উপক্রম হলো। কোনো কিছুই বুঝতে না পেরে পিছনে ঘুরে তাকাতে আমি যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম আমার সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়ে বললেও বলাটা ঠিক হবে না, কারণ তার দুটো চোখ জ্বলছিল আগুনের মতন। শরীরের সমস্ত জায়গায় ক্ষত বিক্ষত, জায়গায় জায়গায় যেন কঙ্কাল বেরিয়ে আছে। কি বিভৎস তার রূপ! এই কালো কুচ্ছিত অন্ধকার রাতে এ কার দর্শন হলো আমার? ভয়ে আমার শরীরের সমস্ত লোভ যেন দাঁড়িয়ে গেল। বারবার মনে হতে লাগলো মিনুর কথা। সে বলেছিল ভূত চতুর্দশীর রাত খুবই ভয়ানক হয়। এ রাতে পৃথিবী আর মৃত্যুলোকের দরজা খুলে যায়। অশরীররা পৃথিবীর আনাচে কানাচে বিচরণ করতে থাকে। বিকট কণ্ঠে সে অশরীরী বলে উঠল, চিনতে পারছিস আমায়? কে? তোর বউ কল্পনা। আমি কল্পনা? কিরে, ভয় পেলে নাকি? কল্পনার বিকৃত ভয়ানক হাসি আর এই রূপ দেখে আমার শরীর যেন পাথর হয়ে গেল। বারবার মনে মনে ভগবানকে ডাকতে লাগলাম এবারে বাঁচিয়ে দেওয়ার জন্য। তবে বাপ তার বাপ কেউ ছাড়ে না। কোনো এককালে করা এক পাপের অপরাধে স্মরণ হচ্ছে আবার। সেই দিনও ভূত চতুর্দশীর রাত ছিল। আমার কুল জুড়ে ফুটফুটে এক মেয়ের জন্ম হলো। আর তুই কি করলি? আমার কুলের সেই একদিনের শিশু সন্তানকে শুধুমাত্র মেয়ে বলে
রাতের আধারে চুপি চুপি নিয়ে জ্যান্ত কবর দিলি শ্মশানে। এইটুকু সন্তানকে নিজের হাতে কবর দিয়ে আসার সময় তোর হাত এতটুকুও কাঁপলো না? সবটা জানতে পেরে ছুটে গিয়েছিলাম আমি সেই রাতে। গিয়ে দেখলাম আমার এই ছোট্ট শিশুটাকে মাটি খুঁড়ে কুকুর শিয়ালরা ছিঁড়ে আছড়ে খেয়ে ফেলছে। আমার একদিনের মেয়েটা। কল্পনা, আমাকে ক্ষমা করে দাও। আমি এতদিন বারবার বুঝতে পেরেছি যে আমি ভুল করেছি। আমাকে এবারের মতন ক্ষমা করে দাও। আমি কথা দিচ্ছি, আমি আমার ভুল সবার সামনে স্বীকার করে নেব। আমাকে প্রাণে মেরো না। তোকে ছেড়ে দেব আমি? সেদিন যখন আমি পঞ্চায়েতের কাছে নালিশ করতে যাচ্ছিলাম, তুই আমাকে মেরে ঝুড়িয়ে দিয়েছিস। সবাইকে বলেছিস আমি গলায় দড়ি দিয়েছি। আমি মরার আগে অভিশাপ দিয়ে গিয়েছিলাম তোকে, যেন কোনো এক ভূত চতুর্দশীর রাতে আমি ফিরে আসব। আজ কেউই তোকে বাঁচাতে পারবে না, কেউই না। কল্পনার চোখে আমি যে হিংস্রতা দেখলাম, তাতে আমি নিশ্চিত হয়ে গেলাম যে আজ আমার আর রক্ষে নেই। নিজের ছোট্ট ছেলেটার মুখটা বারবার ভেসে উঠল আমার চোখের সামনে। নিঃসন্দেহে যখন আমি কল্পনাকে বেড়েছিলাম, তখন ওর সামনে ওই ছোট্ট বাচ্চাটার মুখ নিশ্চয়ই ভেসে উঠেছিল। মেয়ে সন্তান না চাওয়ায় যত বড় পাপ আমি করেছিলাম, তার শাস্তি আজ আমি পাচ্ছি। আরে, এটা তো আমাদের গ্রামের কানাই, আর তার ছেলেটা এই ছোট্ট বাচ্চাকেও ছাড়েনি। নির্ঘা আর ডাকাতের পাল্লায় পড়েছিল দুজন। শুনেছি ভূত চতুর্দশীর রাতে ডাকাতেরা মানুষ ধরে বলি দিয়ে মা কালীর পূজা করে। কি বিভৎসভাবে মেরেছে রে বাবা। এই তোরা কে আছিস? ওর বউকে খবর দিয়ে আয়। আরে বেচারা। জি স্যার, আমি কাল সকাল সকাল পৌঁছে যাব অফিসে। খুব জরুরি কাজ কিন্তু শঙ্কর, কাল না আসলে তোমার চাকরিটা কিন্তু আর থাকবে না, মনে রেখো। 2 দিন পর পর ছুটি কাটাতে গিয়ে অফিস দেরিতে আসো, এই রোজগার তোমার এই একই ব্যাপার। তাই বলছি কালকে তোমাকে প্রেজেন্ট থাকতেই হবে। জি স্যার, আমি বুঝতে পেরেছি। কাল অবশ্যই আমি অফিসে প্রেজেন্ট থাকবো। আচ্ছা ঠিক আছে, মনে রেখো। ওকে স্যার। অন্যের অফিসে কাজ করার এই এক সমস্যা, যার তার ঝাড়ি রাগ এসব সহ্য করতে হয়। মুখের উপরে কথা বললেই হুমকি দেয় যে চাকরি থাকবে না। তাই চুপচাপ এসব সহ্য করে কাজ করে যেতে হয়। একদিনের জায়গায় 2 দিন ছুটি কাটালে নানান কথা শুনতে হয়। ওদিকে তারা দিনের পর দিন ছুটি কাটায়, সেটা কিছুই না। যাকগে, কি আর করার। আজই রওনা দিতে হবে অলন্তপুর থেকে। সন্ধ্যা গড়িয়ে রাতও হতে চলেছে। এ সময় কল করে হুকুম দিলেন যাতে আগামীকাল অফিসে উপস্থিত থাকি। এত রাতে কি আর যাওয়া যায়? তবে কি আর করার, এই রাতে না গেলে কাল ভোরে তো নৌকা পাওয়া মুশকিল হয়ে পড়বে। তাই আর রিস্ক নেব না, চটজলদি বেরিয়ে পড়ি। ঠাকুমা, ও ঠাকুমা, কোথায় গেলে? বল লাদু ভাই, এত ডাকাডাকি করছিস কেন? এই যে এতক্ষণে আসলে। হ্যাঁ, এত তাড়া কিসের দাদু ভাই? আমি শহরে যাচ্ছি গো, তুমি দেখে শুনে থেকো। অফিস থেকে কল এসেছিল, কাল অফিসে যেতে হবে, না গেলে চাকরি থাকবে না। তা সকালে গেলে হয় না? রাতটারই তো ব্যাপার। না গো ঠাকুমা, সকালে যদি নৌকা ঘাটে না পাই কেলেঙ্কারি হয়ে যাবে। তা বেশ, তবে যা। কি গো ঠাকুমা, এত মন খারাপ করলে চলবে?
আমি তো আবার আসবো, খুব তাড়াতাড়ি আসবো। দেখে শুনে যাস রে দাদু ভাই। ঠিক আছে ঠাকুমা, তুমি চিন্তা করো না, আমি আসছি গো। অনেকদিন পর ঠাকুমার বাড়িতে এসেও তাড়াহুড়ো করে চলেই যেতে হচ্ছে। যেতে একটু ইচ্ছে করছে না। অনেকদিন হলো ঠাকুমার আদর যত্ন পাই না। যে একটু কাজের ফাঁকে এসেছিলাম, তাতেও চলে যেতে হচ্ছে রাত বিরেতে। বেশ বিরক্তিকর লাগছে। মন চাচ্ছে যেন চাকরিটাই ছেড়ে দিই, কিন্তু চাকরি ছেড়ে দিলে কি রোজগার খেতে পাবো? আর কিছুই করতে পারি না। এদিকে সময়ের ব্যবধানে রাতটাও গভীর হচ্ছে, চারপাশ ছেয়ে আসছে কালো অন্ধকারে। এদিকে আমিও পায়ের গতি বাড়িয়ে দিয়েছি, নয়তো বেশি রাত হলে আবার ঘাটে নৌকা পাওয়া যাবে না, তখন আবার আরেক মুশকিলে পড়া যাবে। তাই আর কথা বাড়ালাম না, চুপচাপ হাঁটতে লাগলাম নিজ গন্তব্যে। আশেপাশে তেমন নৌকাও দেখছি না, শুধু একটা নৌকা বাঁধা, সেটিতেও আবার মাঝি নেই, একমাত্র নৌকা পড়ে আছে নদীতে। বিপদের সময় আবার বিপদ পড়ল। এই তাড়াহুড়োর দিনেও একটি মাঝি নেই, খালি নৌকা পড়ে আছে। এমনিতেই মেজাজটা খারাপ ছিল, ঘাটে এসে যেন মেজাজটা আরও বিগড়ে গেল। এদিকে সময়ও গড়িয়ে যাচ্ছে, কি যে করব। এভাবে ভাবতে ভাবতে প্রায় বেশ খানিকক্ষণ হয়ে গেল। অন্ধকারেও চারিদিক ঘনিয়ে আসছে, কুকুর শিয়ালগুলো অনবরত ডেকে চলেছে। এদিকে সময়ও বাড়ছে, রাতও হচ্ছে। কোনো উপায় না পেয়ে সিদ্ধান্ত নিলাম আমি নিজেই নৌকা চালিয়ে নদীটি পার হব, নয়তো এছাড়া কোনো বিকল্প নেই। আর সময় মতো অফিসে না ফিরতে পারলে চাকরিটাও যে থাকবে না। সব সময় মাথার ভিতরে এই চিন্তাটা ঘুরপাক খাচ্ছে। তাই আর দেরি করলাম না, তাড়াহুড়ো করে নৌকাতে উঠতে লাগলাম। সেই ছোট্টবেলায় কত যে নৌকা চালিয়েছি, গুণে শেষ করা যাবে না। অনেকদিন পর বইটা হাতে নিতেই মনে এক শান্তি অনুভূতি হলো। মনের আনন্দে বইটা বাইতে লাগলাম। চাঁদের আলোয় নদীর পানিতে যেন হালকা হালকা কিরণ পড়ছিল। দিনের বেলা বহুবার নৌকা চালালেও রাতের বেলা নৌকা চালানোর ভাগ্য কখনো হয়ে ওঠেনি। আজ যেন সেই ভাগ্যটা হলো। ছোটবেলার অনেক স্মৃতি যেন মনে পড়তে লাগলো। মনে হচ্ছিল যেন আবার সেই ছোটবেলায় ফিরে যাই। এত সব পেরেশানি চিন্তা ভাবনা আর ভালো লাগে না। মনের আনন্দে সারাদিন খেলাধুলা করে সময় কাটাতাম। এসব ভাবতে ভাবতেই হঠাৎ করে আমার হাত থেকে বইটাটি পানিতে পড়ে গেল, আর সাথে সাথেই কোথায় যেন মিলিয়ে গেল, বুঝতেই পারলাম না। আচমকা এক পরিস্থিতির সামিল হব কখনো কল্পনাও করতে পারিনি। নদীর প্রায় মাঝ বরাবর এসে পৌঁছেছি। এখন কিভাবে আমি বাড়ি ফিরবো বা কিভাবেই কিছু করবো বুঝে উঠতে পারছি না। ছোটবেলায় নৌকা চালানো শিখলেও সাঁতার কাটা যেন আর শেখা হয়ে ওঠেনি। কি আর করব, সাঁতারও জানি না, বইটাও ডুবে গেছে। তাই চুপচাপ নদীর মাঝে নৌকাতে বসে রইলাম। বসে বসে এই নদীর চারপাশটা ভালো করে দেখছিলাম। আশপাশটাও কালো অন্ধকারে ঢেকে গিয়েছে। দেখে মনে হচ্ছে প্রায় 10টা-11টা বেজে গিয়েছে। নদীর মাঝে দাঁড়িয়ে কোনো পশু পাখিরই আওয়াজ পাচ্ছিলাম না। চারদিক শুধু শুনশান আর থমথমে। এদিকে পাশ কাটিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছিল। ঝড়ো হাওয়ায় পুরো শরীরটা যেন শিউরে উঠেছে, যেন মনে হচ্ছে শীতের আমেজ পড়ে গিয়েছে প্রকৃতিতে। এসব ভাবতে ভাবতে হঠাৎ চোখে পড়ল দূর থেকে একটা নৌকা ভেসে আসছে। দেখে একটু স্বস্তি পেলাম। যাক, এবার হাঁপ ছেড়ে বাঁচা গেল। অন্ততপক্ষে অনেকটা রাত হয়ে গেলেও শহরে ফিরতে পারবো। চাকরির রক্ষে হলো তবে। এটি ভাবতেই মুখের কোণায় মুচকি একটা হাসির রেখা দেখা দিল। অপেক্ষা করতে লাগলাম সেই নৌকাটি আসার। বেশ দ্রুত গতিতে
মিনিট পাঁচেকের মধ্যেই নৌকাটি আমার কাছাকাছি চলে আসলো। ওগো মাঝি, শুনতে পাচ্ছ? এই যে এদিকে এসো। মাঝি যেন আমার কোনো কথাই শুনতে পেলেন না। তিনি আনমনে হয়ে নৌকা চালাতে লাগলেন, আর আমি এদিকে বিপদে পড়ে নাছোড়বান্দা হয়ে আবারও ডাকলাম, এই যে মাঝি, এদিকে তাকাও, খুব বিপদে পড়েছি, দয়া করে আমাকে একটু সাহায্য করো। এবার যেন মাঝি আমার কথা শুনতে পেলেন। তিনি আমার দিকে তাকিয়ে নৌকাটি আমার নিকটে ভেড়ালেন। কি গো বাবু, কি হয়েছে? এই নদীর মাঝখানে বসে বসিয়ে হাঁক ছেড়ে ডাকছে কেন? বড়ই বিপদে পড়েছি গো মাঝি। হ্যাঁ, এই দেখো না, আমার হাতের বইটাটি পানিতে ডুবে গিয়েছে, আর যে যেতে পারছি না। ওদিকে শহরে পৌঁছাতে না পারলে যে চাকরিটাও থাকবে না। দয়া করে তুমি আমাকে নদীটি পার করে দিবে। না গো, এসব উঠকো ঝামেলা আমায় দিও না তো, আমারও বেশ তাড়া আছে, আমাকে যেতে হবে। তা বেশ, তুমি যেও, কিন্তু দয়া করে আমাকে নদীর মাঝখানে এভাবে ছেড়ে চলে যেও না। দয়া করে আমাকে সাহায্য করো, যত টাকা পয়সা করি লাগে আমি দেব। না না গো, পারবো না আমি। দয়া করো না গো মাঝি, দয়া করে এই বিপদ থেকে আমাকে রক্ষা করো। এত অনুনয় বিনয় করার পর মাঝি শেষ পর্যন্ত রাজি হলো, আর না করতে পারলো না। তবে উঠো তাড়াতাড়ি। আমিও চটজলদি করে উঠে পড়লাম নৌকাতে। নৌকাতে উঠে বসতেই মাঝি নৌকা চালানো শুরু করলো। এদিকে আমার চোখ পড়ল নৌকাতে বসে থাকা একটি যুবতী নারীর উপর। তার মুখে লম্বা ঘোমটা টানা, পাশে টিমটিম করে হারিকেনের আলো জ্বলছে। এত রাতে এমন যুবতী একটি মেয়েকে নৌকাতে দেখে বেশ হতভম্ব হলাম। তাই কৌতূহলবশত মাঝিকে জিজ্ঞাসা করলাম, এই মেয়েটি কে গো? এই রাতের বেলা তোমার আমার বউটার দিকে চোখ পড়লো বুঝি? ও আচ্ছা, আপনার বউ বুঝি। লোকটি আমার কথায় বেশ বিরক্ত হলো। তবে এত বয়স্ক একজন মানুষের যুবতী একটি মেয়ের সাথে বিয়ে হলো কি করে? বেশ খটকা লাগলো। যাক, এসব তাদের ব্যাপার, আমার এসবে কোনো কাজ নেই। হঠাৎ করেই যেন প্রকৃতি ক্ষেপে উঠল। উত্থাল বাতাল বাতাস বইতে শুরু করলো। এদিকে হারিকেনের আলো নিভু নিভু। হঠাৎই এ সময় মেয়েটির ঘোমটা পড়ে যায়, আর সাথে সাথে আমার চোখ দুটো গিয়ে পড়ে মেয়েটির মুখের দিকে। তৎক্ষণাৎ আমার বুকের ভেতরটা যেন মোচড় দিয়ে ওঠে। হ্যাঁ, এমন ভয়ঙ্কর চেহারা দেখবো আশা করিনি। তবে এমন জলজান্ত মানুষের রূপ এমন বদলে গেল কি করে? পুরো মুখে ক্ষতের চিহ্ন, যেন কেউ খামচে রক্তাক্ত করে দিয়েছে। চোখ দুটো লাল টকটকে, আর ঠোঁটের কোণে ভয়ঙ্কর এক হাসি। এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে হঠাৎ করে এই মেয়েটি হা হা করে হেসে উঠল। তার হাসি যেন প্রতিধ্বনি হয়ে পুরো নদীতে বাজতে লাগলো। এদিকে আমার শরীর থরথর করে কাঁপতে লাগলো। তার হাসির আওয়াজে মনে হচ্ছিল যেন এখনই এক লাফ খেয়ে পানিতে তলিয়ে যায়। কি রে, কি হলো তোর? শুনবি না কে আমি? মেয়েটির কথার প্রতি উত্তরে যেন আমার মুখ থেকে কিছুই বের হচ্ছিল না, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। মেয়েটি বলল, কি রে, শুনবি শুনবি? হ্যাঁ, কে 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 তুমি? অশরীরীর আত্মা। ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়, দয়া করে যেতে দাও না আমায়। না না, এত সহজে তো তোকে আমি ছাড়বো না। তোর হাড় মাংস চিবিয়ে চিবিয়ে খাবো, তারপরে ছাড়বো। মানে? তোর মতো আমি আরো অনেক মানুষের মাংস গিলে গিলে খেয়েছি, আজ তোকেও খাবো। কেন? এই লোকটিকে দেখছিস? এ আমার স্বামী, জোর জবরদস্তি করে আমাকে বিয়ে করে। আর আমিও ছিলাম তখন বেশ যুবতী, ফর্সা ধপধপে। এই বুড়ো লোকটি আমাকে দেখে প্রেমে পড়ে যায়, আর আমার বাবা মাকেও বলে রাজি করিয়ে ফেলে।
তাদের সম্মতিতেই বিয়ে হয়ে যায় আমাদের। আর অন্যদিকে আমি আমার প্রাক্তন প্রেমিককে ভীষণ ভালোবাসতাম, কিছুতেই এই বিয়ে মানতে পারিনি। আমার গর্বে তখন আমার প্রাক্তন প্রেমিকের সন্তান। এই সব কিছু মিলিয়ে যেন আমার বেশ রাগ হলো। আমিও আর নিজের রাগ না কমাতে পেরে এই বুড়ো লোকটির সাথে বাড়িতে যাওয়ার সময় নদীতে লাফ দেই। আমি ভালোভাবে সাঁতারও জানতাম না, তাই ডুবেই মারা যায়। আর এই বুড়ো লোকটি এসব চোখের সামনে দেখতে পারে না। প্রথম দেখায় ভীষণ ভালোবেসে ফেলে, কিন্তু আমি তা মানতে পারিনি। আমার ডুবে যাওয়া দেখে সে আস্তে আস্তে দিনে দিনে পাগল হয়ে যায়। তাই প্রতি রাতে এভাবে নৌকা নিয়ে ঘুরে বেড়ায় নদীতে আর আমাকে খোঁজে। মেয়েটির ব্যথিত কণ্ঠে বলা কথাগুলো শুনে আমার বেশ খারাপ লাগলো। আমি তাকে কিছু একটা প্রশ্ন করতে যাব, ঠিক এমন সময় আমার চোখের অগোচরে এই মেয়েটি কোথায় যেন হারিয়ে গেল। আর কোথাও দেখতে পেলাম না তাকে, যেন মনে হচ্ছিল হাওয়ার সাথে মিলিয়ে গেছে। আমি এসব কিছু দেখে চুপচাপ আনমনে তাকিয়ে রইলাম। তবে মাথায় একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, মেয়েটি অনেক মানুষকে মেরে ফেলেছে, কিন্তু আমাকে কেন ছেড়ে দিল?